ডক্টর ইউনূস ও মোদির বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনায় যা বললেন মোদি। ইউনূস মোদি বৈঠকে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে বললেন মির্জা ফখরুল। ফোনালাপে সরকার উৎখাতের নির্দেশনা, নেতাকর্মীদের বিপদে ফেলতে শেখ হাসিনার উস্কানি। ডক্টর ইউনূসের চাপে 1,80,000 রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার। 300 আসনে প্রার্থী দেওয়ার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এনসিপি বললেন সার্জিস আলম। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। ডক্টর ইউনূস ও মোদির বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা, যা বললেন মোদি। বাংলাদেশে অগাস্টের শেখ হাসিনার শাসনের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্যাংককের সাগরিলা হোটেলে বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাটলাইনে স্থানীয় সময় দুপুর 12:30টায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের 8 মাসের মাথায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই বৈঠক হলো। বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের প্রসঙ্গ তুলেছেন বলে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে। শুক্রবার এই বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেছেন, বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ, ভারতে বসে শেখ হাসিনা বিভিন্ন ইনসেন্ডিয়ার আক্রমণাত্মক মন্তব্য করেছেন সেসব বিষয়ে কথা বলেছেন। এছাড়া সীমান্ত হত্যা, গঙ্গা চুক্তি নবায়ন এবং তিস্তা নদীর পানি বন্টন নিয়েও কথা হয়েছে বৈঠকে, জানিয়েছেন মিস্টার আলম। গত কয়েকদিন ধরে প্রতিবেশী দুই দেশের শীর্ষ নেতার বৈঠক নিয়ে বাংলাদেশ এবং ভারতের গণমাধ্যমে আলোচনা ছিল। বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে দুই শীর্ষ নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করে চিঠি দেওয়ার কথা জানিয়েছিলেন ঢাকায় কর্মকর্তারা। বাংলাদেশের গণমাধ্যম এ সংক্রান্ত খবর প্রকাশ হলেও ভারতীয় কর্মকর্তারা নিশ্চিত করেননি বিষয়টি। ফলে শেষ মুহূর্ত পর্যন্ত এক ধরনের অনিশ্চয়তা ছিল বৈঠকটি নিয়ে। শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে এই বৈঠক অনুষ্ঠিত হলো। নরেন্দ্র মোদির সাথে এই বৈঠকে 1 দশক আগের স্মৃতিময় এক ছবি তাকে উপহার দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে বলেন, 2015 সালের 3রা জানুয়ারি মুম্বাইয়ে 102তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূসকে স্বর্ণপদক পরিয়ে দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ছবি 10 বছর পর মোদিকে উপহার দিয়েছেন বাংলাদেশের বর্তমান সরকার প্রধান অধ্যাপক ইউনূস। ঢাকা ও দিল্লির মধ্যে সুসম্পর্ক থাকলেও ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন এবং ভারতে আশ্রয় নেয়াকে ঘিরে দুই দেশের মধ্যে অস্বস্তি শুরু হয়। বাংলাদেশের সংখ্যালঘুরা নিপীড়নের শিকার হচ্ছে, এমন বক্তব্য দিতে দেখা যায় ভারতের গণমাধ্যম সহ বিভিন্ন পর্যায় থেকে। মূলত এ ধরনের পরিস্থিতিতেই দুই দেশের সম্পর্কের অস্বস্তি বাড়ে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শুরু থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে চাইছে, কিন্তু শেখ হাসিনা ফেরত পাঠানোর প্রশ্নে ভারতের অবস্থান পরিষ্কার নয় বলে অভিযোগ করে আসছে বাংলাদেশ। এছাড়া ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেওয়ার বিষয় নিয়েও ঢাকা আপত্তি জানিয়েছে একাধিকবার। এ নিয়ে দুই দেশের একে অন্যের রাষ্ট্রদূতকে তলব করেছে এর আগেও। সেই সাথে গত বছরের জুলাই থেকেই বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতের ভিসা দেওয়া প্রায় বন্ধ রয়েছে। সেই সাথে সীমান্ত হত্যা প্রসঙ্গ তো আছেই। আর সবশেষ সম্প্রতি চীন সফরের সময় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্য সম্পর্কে অধ্যাপক ইউনূসের বক্তব্য নিয়ে সম্পর্কে টানাপোড়েন আরও বেড়ে যায় বলে বিশ্লেষকরা বলেছেন। সেখানে তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যকে ল্যান্ডকল বা ভূবেষ্টিত বলে উল্লেখ করেছিলেন। ডক্টর ইউনূস বলেন, এই অঞ্চলে বাংলাদেশ হলো সমুদ্রের একমাত্র অভিভাবক। তার এই মন্তব্য ভারতের রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ডক্টর ইউনূসের কথার সূত্র ধরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিমস্টেকে ভারতের কৌশলগত ভূমিকার কথা তুলে ধরেন। তিনি মূলত দেশটির 6500 কিলোমিটার উপকূল রেখা এবং বিমস্টেকের 5টি সদস্য দেশের সঙ্গে ভৌগোলিক সংযুক্তির গুরুত্ব তুলে ধরেন। এমন নানা ইস্যুতে গত 8 মাস ধরে দুই দেশের সম্পর্কে আস্থার ঘাটতি দেখা দেওয়ার প্রেক্ষাপটে ব্যাংককে ডক্টর ইউনূস এবং নরেন্দ্র মোদির মধ্যকার বৈঠকের রাজনৈতিক গুরুত্ব রয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে ডক্টর ইউনূস ও মোদির মধ্যে বৈঠক হওয়ার
হওয়ার বিষয়ে আলোচনা হয়েছিল। সে সময় দুই নেতার সফরসূচির মধ্যে ভিন্নতার কারণে বৈঠক হয়নি। ডিসেম্বরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বাংলাদেশ সফর করেছেন। এছাড়া পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন একাধিকবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন। ইউনূস মোদি বৈঠকে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে বললেন মির্জা ফখরুল। বিমস্টেক সম্মেলন শেষে থাইল্যান্ডের ব্যাংককে শুক্রবার বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বৈঠকের মাধ্যমে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার 4 এপ্রিল সন্ধ্যায় রাজধানীর গুলশানে মোদি ইউনূসের বৈঠক প্রসঙ্গে দলের প্রক্রিয়া জানাতে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বহুদিনের অস্বস্তিকর পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হবে। তিনি বলেন, ইউনূস ও মোদির বৈঠকটি একটি আশার আলো তৈরি হয়েছে। বৈঠকে তারা দুজনই আন্তরিক ছিলেন, যা দুদেশের মানুষের সম্পর্ক উন্নয়নে আন্তরিকতা বাড়বে বলে মনে করেন ফখরুল। ফোন আলাপে সরকার উৎখাতের নির্দেশনা, নেতাকর্মীদের বিপদে ফেলতে শেখ হাসিনার উস্কানি। দলের নেতাকর্মীদের বিপদে ফেলে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফের এই খেলায় মেতেছেন। দলীয় কার্যালয় উদ্ধারের জন্য তিনি নেতাকর্মীদের সংঘবদ্ধ হয়ে মাঠে নামতে নির্দেশ দিচ্ছেন। এমনকি উস্কানি দিয়ে বলেছেন, মাঠে নামার সময় এক গ্রুপ সামনে, আরেক গ্রুপ পেছনে থাকবে। সামনের গ্রুপ আক্রান্ত হলে পেছনের গ্রুপকে হামলা চালাতে হবে। কেউ হামলা করতে এলে তাদের চরম শিক্ষা দেওয়ার কথাও বলেছেন শেখ হাসিনা। বুধবার একটি ফোনালাপে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যে কোনো মূল্যে উদ্ধারের জন্য এরকম নির্দেশনা দেন শেখ হাসিনা। দিল্লিতে বসেই টেলিফোনে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং ভোলা 3 আসনের সাবেক সংসদ সদস্য বিদেশে পলাতক নুরুন্নবী চৌধুরী শাওনকে তিনি এর নির্দেশ দেন। এদিকে এরকম নির্দেশনা নিয়ে খোদ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিরক্ত, সংক্ষুব্ধ। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন নেতা বলেন, সত্যি কথা বলতে কি কেউ হয়তো এই মুহূর্তে ভয়ে বা অন্য কোনো কারণে প্রকাশ্যে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলবেন না, কিন্তু 5 আগস্টের পর দলের অনেক নেতাকর্মী ওনার উপর চরম ক্ষুব্ধ। কারণ ওনার এবং ওনার আশেপাশে থাকা কিছু হাইব্রিড আওয়ামী লীগের ভুল ও লোভের কারণে আজ দলের এ চরম পরিণতি দেখা দিয়েছে। তারা বলেন, তিনি এবং তার পরিবারের সদস্যদের তো কিছুই হয়নি, তারা তো ভালোই আছেন। কিন্তু প্রশ্ন হলো, তিনি কিভাবে দেশের লাখ লাখ নেতাকর্মীকে বিপদের মধ্যে রেখে এভাবে পালিয়ে যেতে পারলেন? তাকে যারা 15 বছরে বিপদগামী করেছেন, দুহাতে লুটপাট ও দুর্নীতি করেছেন, তাদের অনেকে তার মতো বিদেশে পালিয়ে গেছেন। অথচ খেসারত দিতে হচ্ছে সাধারণ নেতাকর্মীদের। ফলে তার মতো পলাতক নেত্রীর কথায় কেউ আর মাঠে নামবে না। বরং ভবিষ্যতে আওয়ামী লীগ করবো কিনা এবং করলে কিভাবে, কাদের নেতৃত্বে কোন আওয়ামী লীগ আমরা করব, সেটি এখন প্রধান বিবেচ্য বিষয় বলে জানান ওই লোক। ডক্টর ইউনূসের চাপে 1,80,000 রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার। অবশেষে খুলতে যাচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসনের দুয়ার। প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে নিজ দেশে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমারের জান্তা সরকার। শুক্রবার 4 এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে এক বৈঠকে প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানকে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শ এই সম্মতির কথা জানান। বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। মিয়ানমার কর্তৃপক্ষ জানিয়েছে, 2018 থেকে 2020 সালের মধ্যে বাংলাদেশ 6টি ধাপে যে তালিকা মিয়ানমারকে সরবরাহ করেছিল, সেই তালিকা থেকে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নেওয়া হবে। এছাড়া আরও 70,000 রোহিঙ্গার ছবি ও নামের অতিরিক্ত যাচাই বাছাই শেষে তাদের চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন হবে। মিয়ানমার কর্তৃপক্ষ আরও জানিয়েছে, মূল তালিকায় থাকা বাকি 5,50,000 রোহিঙ্গার যাচাই কার্যক্রম দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হবে। সবাই বাংলাদেশের উচ্চ প্রতিনিধি মিয়ানমারের সম্প্রতি সংঘটিত ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান এবং বলেন, দুর্যোগ কবলিত জনগণের জন্য বাংলাদেশ অতিরিক্ত মানবিক সহায়তা পাঠাতে প্রস্তুত। প্রায় 7.5 বছর আগে 2017 সালে মানবিক দিক বিবেচনা করে মিয়ানমার থেকে আসা নির্যাতিত রোহিঙ্গা নাগরিকদের আশ্রয় দেওয়া হয়েছিল। ধারণা ছিল পরিস্থিতি শান্ত হলে এক পর্যায়ে তাদের নিজ দেশে ফিরিয়ে দেওয়া হবে, কিন্তু সেই মানবিকতা বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে পরবর্তী সময়। গণহত্যা ও নির্যাতনের মুখে নানা সময়ে বাংলাদেশে এসে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নাগরিকের সংখ্যা এখন 12 লাখেরও বেশি। এই সংখ্যা দ্রুত বাড়ছে। আগামী দিনে এই রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বড় সংকটের কারণ হয়ে দাঁড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে। 300 আসনে প্রার্থী দেওয়ার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এনসিপি, বললেন সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুত আছি আমরা।
আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যেন সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীদের মনোনয়ন দেওয়া যায়, বলেন সার্জিস আলম। আগে রাজনীতি ছিল টাকা দিয়ে মনোনয়ন কেনা, রাতের আধারে কারচুপির মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে যাওয়া উল্লেখ করে সার্জিস আলম বলেন, এবার জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে। আমরা জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধিত্ব করতে সংসদে যেতে চাই। রাজনৈতিক দল হিসেবে মাত্র 1 মাস হয়েছে এনসিপির, তাই সারা দেশে প্রার্থী মনোনয়নে অবশ্যই চ্যালেঞ্জ রয়েছে। আমাদের লক্ষ্য 300 আসনে প্রার্থী দেওয়া, আমরা সেই লক্ষ্য নিয়েই কাজ করছি, বলেন সার্জিস আলম। সার্জিস আলম আরও বলেন, ইউরোপীয় ইউনিয়ন 28 থেকে 29টি দেশ একসঙ্গে ফাংশন করছে। প্রতিটি রাষ্ট্রের আন্তঃদেশীয় ও অঞ্চল ভিত্তিক আদান প্রদানের সম্পর্ক থাকবে। তারা দেশের বন্দরগুলো ব্যবহার করে ব্যবসা বাণিজ্যের উন্নয়ন করবে, কিন্তু এগুলো সমতার ভিত্তিতে হতে হবে। তিনি জানান, রাষ্ট্রদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক থাকতে হবে। ভারত বাংলাদেশের সম্পর্ক হতে হবে শ্রদ্ধা ও সমতার হতে হবে। সার্জিস আলম বলেন, বিগত 1 যুগ ধরে আমরা ডমিনেন্স ফিল করে এসেছি। এই সম্পর্কে কেউ যদি কারো জায়গা থেকে ডমিনেট করার চেষ্টা করে, আমরা সেই চোখ রাঙানি আর দেখব না। আমি মনে করি বাংলাদেশের সঙ্গে ভারত, চীন, আমেরিকা, রাশিয়া যে কোনো দেশের সঙ্গে সমতার সম্পর্ক থাকবে। আমরা পারস্পরিক শ্রদ্ধাবোধের সম্পর্কের ভিত্তিতে সামনে এগিয়ে যাব। তিনি বলেন, আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে জনগণের কাছে ফিরে যেতে চাই। আজ থেকে সেই সাংগঠনিক সফর শুরু হয়েছে আমাদের। এই সফরের মধ্য দিয়ে মাঠে ঘাটে অলিগলিতে মানুষের কাছে যেতে চাই। আমরা আমাদের প্রত্যাশা তুলে ধরতে চাই, আমাদের জনগণের কাছে জানতে চাই তারা কি চায়। জনগণের চাওয়া পাওয়া নিয়ে তাদের ভোটের মাধ্যমে সংসদের প্রতিনিধিত্ব করাই আমাদের লক্ষ্য। সার্জিস আলম আরও বলেন, আমাদের চোখের সামনে জুলাই আগস্টে রক্তাক্ত নিথর দেহ ছিল, লাশগুলো ছিল। সেগুলো যদি আমাদের সামনে রাখতে পারি, তাহলে জুলাইয়ের স্পিরিট থেকে কখনো বিচ্যুত হব না। জনগণের চাওয়া অনুযায়ী আগামীর বাংলাদেশ গড়তে কাজ করে যেতে পারবো। আমরা জনগণের জন্য কাজ করতে পারলে জনগণ তাদের রায় দিয়ে সংসদে নিয়ে যাবে। তিনি বলেন, যারা নতুন বাংলাদেশ প্রত্যাশা করে, তরুণদের নেতৃত্ব যারা পছন্দ করে, যারা সৎ, যোগ্য, এমন মানুষকেই আমরা মনোনয়ন দিতে চাই। সেই লক্ষ্য নিয়ে ঈদ পরবর্তী সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে আজ। আমরা সব ধরনের চ্যালেঞ্জ নিয়ে প্রস্তুত রয়েছি। প্রতিটি জেলা উপজেলায় আমাদের দলীয় সাংগঠনিক কার্যক্রম 1 মাসের মধ্যে শুরু হবে। আমাদের সারা দেশে অনেক সমর্থক রয়েছে। আমরা 24 স্পিরিটকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে চাই, বলেন সার্জিস আলম।